কলকাতা শহরে পার্বতী তার একমাত্র ছেলে বিক্রমের সঙ্গে থাকত। স্বামীর মারা যাওয়ার পর থেকে পার্বতী একাই ব্যবসা বাণিজ্য সামলাতো। টাকা পয়সা, চাকর বাকর তাদের কোনো জিনিসেরই অভাব ছিল না। খুব সুখেই তাদের দিন কাটছিল। বাবা বিক্রম, তোর পড়াশোনা তো শেষ হয়ে গেল, এবার ব্যবসার কাজে আমাকে সাহায্য করতে শুরু করে দে। মা, এইমাত্র পড়াশোনা শেষ হয়েছে, 2-1 বছর ঘোরাফেরা করতে দাও, তারপর কাজ করার ব্যাপারে চিন্তা করব। তোর যত ঘোরাফেরা করার 1 বছরের মধ্যে শেষ করে নিস, তারপর আমি কিন্তু তোর বিয়ে দিয়ে দেব। সাবালক ছেলেকে বেশি দিন ফেলে রাখতে নেই। এখন বিয়ের কথা ছাড়ো, ওসব কথা পরে হবে। আমি ড্রাইভারের সঙ্গে পাশের গ্রামে যাচ্ছি, কয়েকদিন আমাদের বাগান বাড়িতে সময় কাটানোর পর ফিরবো। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাস। ওখানে কোনো জিনিসের প্রয়োজন হলে মদন বাবুকে বলে দিস, সে খুব ভালোভাবেই তোর খেয়াল রাখবে। ঠিক আছে মা, এবার আমি যাই। এরপর বিক্রম বাড়ি থেকে বেরিয়ে পড়ে এবং পার্বতী দেবী তাকে দরজার বাইরে পর্যন্ত ছাড়তে যায়। বিক্রম গাড়িতে বসতে যাচ্ছিল, এমন সময় এক মহিলা বিক্রমের বয়সী এক ছেলের সঙ্গে সেখানে আসে। আরে নীলিমা, কি ব্যাপার, এত সকাল সকাল এখানে কেন? আসলে দিদি, অফিসের কয়েকটা পেপারে সই নিতে হবে, তাই আসতে হলো। আমাদের বিক্রম বাবাজি কোথায় যাচ্ছে? তার ইচ্ছা হয়েছে গ্রামে একটু বেড়াতে যাবে, তাই আমাদের গ্রামের বাগান বাড়িতে যাচ্ছে। বাহ, খুব ভালো, সাবধানে যেও। হ্যাঁ ঠিক আছে কাকিমা, সাবধানে যাব, আপনারাও ভালো থাকবেন। এরপর বিক্রম গাড়িতে চেপে সেখান থেকে চলে যায়। বিক্রমের চলে যাওয়ার পর পার্বতী দেবী নীলিমা এবং তার ছেলেকে সঙ্গে নিয়ে বাড়ির ভেতরে যায়। কি ব্যাপার নীলিমা, তোমার ছেলেকে সঙ্গে নিয়ে ঘুরছো কেন? তাকে ব্যবসার কাজ শেখানো হচ্ছে? হ্যাঁ দিদি, এখন থেকে একটু শেখানোর চেষ্টা করছি। এখন থেকে না শেখালে তোমাদের এত বড় কোম্পানির হিসাব কিতাবের দেখাশোনা করতে পারবে না। আরে বাহ, খুব ভালো। রাজু ভালোভাবে নিজের মায়ের কথা মতো কাজ করবে। ঠিক আছে কাকিমা। আচ্ছা নীলিমা, কোথায় কোথায় সই করতে হবে বলো? তুমি পেপারগুলো খুব ভালো করে পড়ে নিয়েছো তো? হ্যাঁ দিদি, আমি খুব ভালো করেই পড়ে নিয়েছি। এই তো, এই কয়েকটা জায়গায় সই করে দিন। নীলিমার কথা মতো পার্বতী পেপারগুলোতে সই করে দেয়। এরপর নীলিমা পেপারগুলো নিয়ে তার ছেলের সঙ্গে কোম্পানির অফিসে পৌঁছে যায়। মা, তুমি খুব সহজে হিসাব নিকাশের পেপারগুলো সই করানোর মাঝে 10 লাখ টাকার চেক সই করিয়ে নিলে। এই 10 লাখ টাকা আমাদের হয়ে গেল। এটা তো কিছুই নয় রাজু, ধীরে ধীরে এই সব কিছু আমাদেরই হয়ে যাবে। একবার পার্বতীর সমস্ত সম্পত্তি আমাদের নামে হয়ে যাওয়ার পর আমি সেই মা ছেলেকে পৃথিবী থেকেই সরিয়ে ফেলবো। আরে বাহ, এটা তো দারুণ ব্যাপার, আমিও এটার জন্যই অপেক্ষা করছি। তোর বাবা বিক্রমের বাবার সৎ ভাই ছিল। সৎ ভাই হওয়ার কারণে তোর বাবা সম্পত্তির কোনো ভাগই পেল না, শুধুমাত্র কোম্পানিতে একজন সাধারণ ম্যানেজারের পোস্ট দেওয়া হলো। তোর বাবার মারা যাওয়ার পরই চাকরিটা আমি নিয়েছি, আর মনে মনে প্রতিজ্ঞা করেছি একদিন তাদেরকে ধ্বংস করেই ছাড়বো। মা, তুমি তাড়াতাড়ি সবকিছু আমাদের নামে করার ব্যবস্থা করো, তারপর আমি নিজের গুন্ডা লাগিয়ে বিক্রমকে পৃথিবী থেকে সরিয়ে দেব। একবার বিক্রম মারা গেলে তার শোকে সেই বুড়ি পার্বতীও মারা যাবে। নীলিমা এবং রাজু কথা বলছিল, এমন সময় অফিস রুমের বাইরে থেকে দারোয়ান তাদের সমস্ত কথা শুনে ফেলে। তাদের কথা শুনে দারোয়ান প্রচন্ড ভয় পেয়ে যায়। তোমরা এটা ভালো করলে না, তোমরা মা এবং ছেলে মিলে আমাদের এত ভালো মেম সাহেবকে ঠকানোর প্ল্যান করছো। আমি এখনই তাদেরকে গিয়ে সব বলে দেব। মেম সাহেব তোমাদের দুজনকে ছাড়বে না। দারোয়ান এই বলে তাড়াতাড়ি অফিস থেকে বাইরে বেরিয়ে পড়ে এবং রাস্তা থেকে ছুটতে শুরু করে। আরে রাজু, কিছু একটা কর, না হলে দারোয়ান আমাদের সমস্ত প্ল্যান খারাপ করে দেবে। তুমি চিন্তা করো না, দারোয়ান কোনোদিন বিক্রমদের প্রাসাদে পৌঁছাতে পারবে না। রাজু এই বলে তার ফোন হাতে নেয় এবং কাউকে ফোন করে দেয়। অপরদিকে দারোয়ান ছুটতে ছুটতে রাস্তার এক জায়গায় গিয়ে দাঁড়িয়ে হাঁপাতে থাকে। দারোয়ান যখন রাস্তায় দাঁড়িয়েছিল এমন সময় খুব জোরে একটি ট্রাক এসে তাকে ধাক্কা মেরে দেয় এবং দারোয়ানের সেখানেই মৃত্যু হয়ে যায়। মা, সেই দারোয়ান পৃথিবী ছেড়ে চলে গেছে, আর চিন্তার কোনো কারণ নেই। খুব ভালো হয়েছে, এত বছর থেকে আমরা যে প্ল্যান করেছি এত সহজে খারাপ হতে দেব না। রাজু এবং তার মা নিজেদের মধ্যে কথা বলতে থাকে।
অপরদিকে বিক্রম গ্রামের বাগান বাড়িতে পৌঁছে যায়। বিক্রম সেখানে গিয়ে মদন বাবুর সঙ্গে দেখা করে। আরে আসুন বিক্রম বাবু, পার্বতী ম্যাডাম আমাকে সবকিছু বলে দিয়েছে। আমি এখানকার সমস্ত জায়গা আপনাকে ঘুরিয়ে দেব। হ্যাঁ ঠিক আছে, তবে এখন আমি একটু বিশ্রাম করব। এখানে আসতে আসতে অনেক টায়ার্ড হয়ে গিয়েছি। ঠিক আছে, আপনার রুম রেডি করে দিয়েছি, আপনি সেখানে গিয়ে বিশ্রাম করে নিন। মদন বাবুর কথা মতো বিক্রম একটি রুমে চলে যায়। এই তো, এখানে গিটার রাখা রয়েছে, অনেকদিন গিটার বাজানো হয়নি, একটু বাজানোর চেষ্টা করি। বিক্রম এই বলে গিটার বাজাতে শুরু করে। বেশ কিছু সময় পর্যন্ত গিটার বাজানোর পর বিক্রম জানালার দিকে তাকাতেই লক্ষ্য করে এক মেয়ে তাকে দেখছে। আরে কি ব্যাপার, তুমি জানালা থেকে বাড়িতে উঁকি দিচ্ছ কেন? ওরে বাবা, ছেলেটা দেখে ফেলেছে, এবার তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যায়। পালাবে না, দাঁড়াও বলছি। মেয়েটি সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তাড়াহুড়োতে পা মুচকে সেখানেই পড়ে যায়। এরপর বিক্রম বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে এবং মেয়েটির কাছে যায়। কি হলো তোমার, এভাবে বসে পড়লে কেন? আমার পা মুচকে গেছে। এভাবে ছুটে পালানোর চেষ্টা করছিলে কেন? এরকম করলে দুর্ঘটনা তো হবেই। আচ্ছা, তুমি লুকিয়ে লুকিয়ে কি দেখছিলে বলো? আপনি অনেক ভালো গিটার বাজান, ওটাই শুনছিলাম আর কি। আচ্ছা ঠিক আছে, তা তোমার নাম কি? আমার নাম শিল্পা। বাহ, খুব ভালো নাম। আমার নাম বিক্রম। পরের বার থেকে গিটার শোনার হলে বাড়ির ভিতরে আসতে পারো। ঠিক আছে, এবার বাড়ি ফিরে যাও। বাড়ি কি করে যাব? আমি তো ভালোভাবে দাঁড়াতেও পারছি না, পায়ে প্রচন্ড ব্যথা। আচ্ছা ঠিক আছে, তোমার বাড়ি কোথায় বলো, আমি তোমাকে কোলে তুলে পৌঁছে দেব। এটাই আমার বাড়ি। এটা কি বলছো তুমি? তুমি এই বাড়িতেই থাকো? হ্যাঁ, মদন বাবু আমার কাকা হয়। আচ্ছা ঠিক আছে, চলো তোমাকে তোমার রুম পর্যন্ত ছেড়ে দিই। এরপর বিক্রম শিল্পাকে কোলে তুলে নেয় এবং তার রুমে ছেড়ে দিয়ে আসে। আরে শিল্পা, তোমার কি হয়েছে? আসলে কাকা, আমার পা মচকে গেছে, দাঁড়াতেও পারছিলাম না, তাই বিক্রম বাবু আমাকে রুম পর্যন্ত ছেড়ে দিয়ে গেলেন। বিক্রম বাবু, আপনি একটু বসুন, আমি শিল্পার কাকিমাকে চা আনতে বলছি। কিছু সময় পর মদন বাবুর স্ত্রী চা নিয়ে আসে এবং সকলে একসঙ্গে চা খাওয়ার পর বিক্রম নিজের রুমে চলে যায়। এরপর থেকে বিক্রম যখনই গিটার বাজাতো, শিল্পা তার রুমে গিয়ে শুনত। ধীরে ধীরে শিল্পা এবং বিক্রম একে অপরকে পছন্দ করতে শুরু করে। তারা সারাদিন একসঙ্গে ঘুরে বেড়াতো এবং রাতে একে অপরের সঙ্গে ফোনে কথা বলতো। এইভাবে এক সপ্তাহ কেটে যায়। একদিন সকালে কি হলো মদন, শিল্পা এভাবে কান্নাকাটি করছে কেন? আরে শ্যামলী, বিক্রম নিজের বাড়ি ফিরে গেছে, তাই শিল্পা কান্নাকাটি করছে। শিল্পা তাকে ভালোবাসে। তোমার জন্যই এই সব কিছু হয়েছে। তারা যখন একসঙ্গে ঘোরাফেরা করতো তখন বারণ করলে না কেন? তুমি ভালো করে জানতে বিক্রম অনেক ধনী ছেলে, আমরা সাধারণ মানুষ। তাদের মতো পরিবারে আমাদের মতো সাধারণ মানুষের মেয়ের বিয়ে হয় না। আমি ভালো করে জানি বিক্রম সেরকম ছেলে নয়, সে খুব ভালো ছেলে, তার মধ্যে ধনী হওয়ার কোনো অহংকার নেই। ওসব কথা শুনে কোনো লাভ হবে না মদন, তুমি এখনই বিক্রমকে ফোন করো, তাকে বলে দাও তার জন্য আমাদের শিল্পা অনেক কষ্ট পাচ্ছে। না হলে খুব তাড়াতাড়ি আমরা একটা ভালো ছেলে দেখে তার বিয়ে দিয়ে দেব। আমি শিল্পাকে এভাবে কান্নাকাটি করতে দেব না। আমি অন্য কোনো ছেলেকে বিয়ে করব না কাকিমা, আমি বিয়ে করলে বিক্রমকেই করব। শিল্পা, আমি তোর মায়ের মতো, আমি যা করব তোর ভালোর জন্যই করব। তোর কাকা বিক্রমকে ফোন করবে, তারপরেও যদি কোনো কাজ না হয় তাহলে একজন মা হিসেবে আমি তোর বিয়ে দেব। তোর কোনো বারণ আমি শুনবো না শিল্পা। কাকিমার মুখে এরকম কথা শুনে শিল্পা আরো বেশি কান্নাকাটি করতে থাকে। এরপর মদন বাবু বিক্রমকে ফোন করে এবং শিল্পার অবস্থার কথা জানায়। মদন বাবুর কথা শুনে বিক্রম ফোন কেটে দেয়। কি হলো, বিক্রম কি বলছে? কিছুই বলেনি, ফোন কেটে দিয়েছে। আমি তো আগে থেকেই জানতাম এই সমস্ত ধনী বাড়ির ছেলেরা কোনোদিনও ভালো হতেই পারে না, তারা শুধু মানুষের মনের সঙ্গে খেলা করতে জানে। তুমি তাড়াতাড়ি শিল্পার জন্য একটা ভালো পাত্র দেখো, এক সপ্তাহের মধ্যেই আমরা শিল্পার বিয়ে দিয়ে দেব। বিক্রম, তুমি কেন আমাকে ঠকালে? তুমি কেন এরকম করলে?
শিল্পা কান্নাকাটি করতে থাকে এবং তার কাকা কাকিমা তার জন্য ভালো পাত্র দেখতে শুরু করে দেয়। সেদিন দুপুর বেলায় শিল্পা যখন বিক্রমের ছবি নিয়ে বসেছিল, এমন সময় দরজার কাছে একজন লোক এসে দাঁড়ায়। শিল্পা তাকে দেখার সঙ্গে সঙ্গে অবাক হয়ে যায়। বিক্রম, তুমি এখানে? আমি সত্যি তোমাকে ভালোবেসেছি শিল্পা। এই কয়েকদিন আমি তোমার সঙ্গে মজা করছিলাম না, বাড়িতে একটা দরকার ছিল, তাই তাড়াহুড়ো করে কিছু না জানিয়ে চলে যেতে হলো। বিক্রম, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি চলে যাওয়ার পর আমি ভেবেছিলাম তুমি আর কোনোদিনও এখানে আসবে না। চলো শিল্পা, আমরা এখনই বিয়ে করব। আজ আমি বউ নিয়ে বাড়ি ফিরবো। আমি মাকেও আমাদের ব্যাপারে জানিয়ে দিয়েছি। কিন্তু বিক্রম, হঠাৎ করে বিয়ে? আমার কাকা কাকিমাকে এই ব্যাপারে জানানো হয়নি। আমরা সবকিছু জানি শিল্পা। বিক্রম আগেই আমাদের সঙ্গে পরামর্শ করে নিয়েছে। বিয়ের আয়োজন তৈরি আছে, তুই আর বিক্রম সেখানে গেলেই হবে। এরপর মদন বাবুর সহযোগিতায় বিক্রম এবং শিল্পা বিয়ে করে নেয়। বিয়ের পর বিক্রম শিল্পাকে নিয়ে তাদের প্রাসাদে ফিরে যায়। পার্বতী দেবী খুব ধুমধাম করে বৌমাকে বরণ করে। আরে বাহ, আমার বৌমা খুব সুন্দর দেখতে। বিক্রম, তুই আমার বৌমাকে এনে খুব ভালো কাজ করেছিস। বৌমাকে দেখে আমার মন ভরে গেল। রামু কাকা, শহরের সকলকে নেমন্তন্ন পাঠিয়ে দাও। খুব ধুমধাম করে আমরা বিক্রমের বিবাহ সেলিব্রেট করব। শহরের সবাই দেখুক আমাদের বৌমা কত সুন্দর দেখতে। ঠিক আছে মেম সাহেব। পরের দিন খুব ধুমধাম করে বিক্রম এবং শিল্পার বিবাহ সেলিব্রেট করা হয়। নীলিমা এবং রাজুও সেখানে আসে। আরে রামু কাকা, এখানে কি হচ্ছে? নীলিমা ম্যাডাম, এটা বিক্রম বাবুর বিবাহের ফাংশন। বিক্রম বাবু বউ নিয়ে চলে এসেছে। এবার তোমাদের কোনো ইচ্ছা পূরণ হবে না। কি বললে? বিক্রম বিয়ে করে নিল? এত খারাপ খবর তুমি খুশি হয়ে শোনাচ্ছ কেন? মনে হচ্ছে তুমি নিজের জীবনকে ভালোবাসো না। আরে মা, তুমি এখন রামু কাকার উপর রাগ করো না। কেউ দেখে নিলে সমস্যা হয়ে যাবে। সে তো আমাদের দলেরই লোক। চলো আমরা প্রাসাদের ভিতরে যাই। অপরদিকে বাড়ির ভেতরে পার্বতী দেবী তার ছেলে ও বৌমাকে নিয়ে নানা রকম খেলা খেলতে থাকে। এই পাত্রের মধ্যে একটা আংটি রয়েছে। যে এই আংটি পাবে সংসারে তার অধিকার বেশি চলবে। এবার আমি দেখব কে সেই আংটিটা বার করতে পারে। তুমি দেখে নিও মা, সেই আংটি আমি বার করব। আমি থাকতে শিল্পা কখনো আংটি পাবে না। হা 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 হা। তুই শুধু বড় বড় কথা বলতে পারিস। আমার বিশ্বাস বৌমা আংটি পাবে। এরপর খেলা শুরু হয় এবং শিল্পা পাত্র থেকে আংটি বার করে আনে। তাদের যখন খেলা হচ্ছিল, এমন সময় নীলিমা তার ছেলের সঙ্গে সেখানে আসে। বিক্রমের বিয়ে হয়ে গেছে শুনে খুব ভালো লাগলো। আরে নীলিমা, তুমি এসো এসো। দিদি, আমি তোমার উপর অনেক রেগে আছি। এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিলে একবারও আমাকে জানালেও না। আমরা যে সৎ তোমার আপন নয়, এটা তুমি খুব ভালো করেই মনে করিয়ে দিলে। আরে তুমি এভাবে রাগ করো না নীলিমা, এতে আমার কোনো দোষ নেই। বিক্রম নিজেই পছন্দ করে বিয়ে করে নিয়েছে। ক্ষমা করবেন কাকিমা, সবকিছু এত তাড়াহুড়োর মধ্যে হয়ে গেল, তাই কিছু জানানোর সুযোগ পেলাম না। আরে না না, তোমাকে ক্ষমা চাইতে হবে না। আমি আশীর্বাদ করছি তোমরা যেন সুখে থাকো। বৌমা, ইনি হলেন তোমার কাকিমা, আর রাজু হলো তোমার ঠাকুরপো। বৌমাকে দেখে খুব ভালো লাগলো দিদি। নীলিমা, তুমি আর তোমার ছেলে ভালোভাবে খাওয়া দাওয়া করে নেবে। এই খুশির দিনে সবাই খুব ভালো করে আনন্দ করো। এরপর বিয়ের পার্টি চলতে থাকে। রাতে সকলে নিজের নিজের ঘরে চলে যায়। নীলিমা এবং রাজু বাড়ি ফিরে নিজেদের মধ্যেই কিছু আলোচনা করতে থাকে। একেবারে সব প্ল্যান খারাপ করে দিল। আমি কোনোদিনও তাকে ছাড়বো না। এখন দুঃখ করছো কেন মা? তুমি তো নিজেই তাদেরকে আশীর্বাদ করলে। সকলের সামনে ভালো হওয়ার জন্য একটু নাটক করতে হয় রাজু। আমি যতটা ভালো হওয়ার নাটক করতে পারি, ততটাই ভয়ঙ্কর রূপও দেখাতে পারি। আমিও একটা প্ল্যান করেছি মা, শুধুমাত্র সুযোগের অপেক্ষা করছি। আমি এত বছর থেকে কত কিছু করলাম, কত প্ল্যানিং করে এই জায়গায় পৌঁছেছিলাম। বিক্রম বিয়ে করার কারণে আমার সমস্ত প্ল্যান খারাপ হয়ে গেল। আমার সব পরিশ্রম বিফলে চলে গেল। আমি বিক্রমের বংশ শেষ করতে চাইছি। সে বিয়ে করে নিজের বংশ বাড়ানোর প্ল্যান করেছে। মা, তুমি নিজেকে সামলানোর চেষ্টা করো। আমি এমন প্ল্যান করেছি যেটার পর বিক্রমের বউ কাউকে মুখ দেখাতে পারবে না। আত্মহত্যাই হবে তার একমাত্র উপায়। পরের দিন সকালে বিক্রমদের বাড়িতে তিনজন যখন একসঙ্গে ব্রেকফাস্ট করতে বসেছিল,
এমন সময় পার্বতী দেবী বলে, বিক্রম, একটা গুরুত্বপূর্ণ ফাইল মুম্বাইয়ে পাঠাতে হবে। তুই অফিসে গিয়ে সেই ফাইলটা সই করে দে। তারপর সেখান থেকে আমরা মন্দিরে চলে যাব। কখন যেতে হবে মা? এখনই যেতে হবে, তাড়াতাড়ি কর, হাতে বেশি সময় নেই। আরে মা, এখনই যেতে হবে? আমি তো ভেবেছিলাম শিল্পাকে নিয়ে সোনার দোকানে যাব। তাকে পরে সোনার দোকানে নিয়ে চলে যাস, এটা অনেক ইম্পর্টেন্ট কাজ, তাই তাড়াতাড়ি চল। আমি উঠলাম, গাড়ির কাছে তোর অপেক্ষা করছি। পার্বতী দেবী এই বলে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। এরপর বিক্রম শিল্পাকে বলে, আমাকে ক্ষমা করে দাও শিল্পা, মা অনেক ইম্পর্টেন্ট কাজ দিয়ে ফেলেছে, তাই এখন যেতে হবে। আমি কি তোমাকে যেতে বারণ করেছি? যাও, তোমার কাজটা মিটিয়ে নাও। তুমি চিন্তা করো না শিল্পা, খুব তাড়াতাড়ি ফিরে আসবো। ফেরার পর তোমাকে নিয়ে সোনার দোকানে যাব। ঠিক আছে, বাই। এরপর বিক্রম তার মাকে সঙ্গে নিয়ে গাড়ি করে অফিসের জন্য বেরিয়ে পড়ে। বিক্রমের চলে যাওয়ার পর শিল্পা নিজের রুমে ফিরে যায় এবং শুয়ে শুয়ে বিক্রমের অপেক্ষা করতে থাকে। এখনো এই সমস্ত কিছু স্বপ্ন মনে হচ্ছে। কত সহজে আমার আর বিক্রমের সম্পর্ক সবাই মেনে নিল। মনে হচ্ছে জীবনে এবার সবকিছু ভালো হবে। শাশুড়ি মাও অনেক ভালো, কত ভালোভাবে আমার খেয়াল রাখে। হয়তো আমি অনেক পুণ্য করেছিলাম, যার জন্য বিক্রমের মতো স্বামী পেয়েছি। শিল্পা শুয়ে শুয়ে এই সমস্ত কথা ভাবছিল। এমন সময় রুমের ভেতর এক লোক আসে। লোকটিকে দেখার সঙ্গে সঙ্গে বিছানা থেকে শিল্পা উঠে দাঁড়িয়ে পড়ে। আরে ঠাকুরপো, তুমি এখানে? হ্যাঁ, তোমার সঙ্গে আমার একটা দরকার আছে। আগে বলো, কে তুমি? কোথা থেকে এসেছো? কার অনুমতি নিয়ে এই বাড়িতে এসেছো তুমি? তুমি এই সম্পত্তির মালিক হতে চাও, তাই তো? সবকিছু নিজে দখল করতে চাও? এসব তুমি কি বলছো ঠাকুরপো? আমি তোমার কথা বুঝতে পারছি না। এত নাটক করার কিছু নেই শিল্পা। তুমি সন্তানের জন্ম দিয়ে তাকে এই সম্পত্তির মালিক করতে চাও। তোমার সেই সাধ কোনোদিন পূরণ হবে না। তুমি এখান থেকে চলে যাও ঠাকুরপো, বিক্রম এলে তার সঙ্গে কথা বলবে। চলে যাওয়ার জন্য আমি আসিনি শিল্পা, আমি একটা বিশেষ কাজে এসেছি। রাজু এই বলে শিল্পাকে ধরতে যায়। এটা তুমি কি করছো ঠাকুরপো? এটাই খুব ভালো সুযোগ। বাড়িতে কেউ নেই, আমি তোমার এমন অবস্থা করব যে তুমি কাউকে মুখ দেখাতে পারবে না। এটা তুমি ঠিক করছো না রাজু। আমি এখনো তোমাকে বারণ করছি, তুমি এখান থেকে চলে যাও, না হলে খুব খারাপ হবে। বিক্রম তোমাকে কোনোদিনও ছাড়বে না। আমি কাউকে ভয় পাই না, ওই বিক্রম আমার কিছু করতে পারবে না। তুমি এই বাড়িতে বিয়ে করে খুব ভুল করেছো শিল্পা, আজ তোমাকে সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে হবে। কিন্তু শিল্পা তাকে ধাক্কা মেরে রুম থেকে বেরিয়ে পড়ে। এমন সময় শিল্পা ছুটতে ছুটতে বাড়ির বাইরে বেরিয়ে পড়ে এবং বিক্রমের সঙ্গে তার ধাক্কা হয়ে যায়। কি হয়েছে শিল্পা? তুমি এভাবে ছুটতে ছুটতে কোথায় যাচ্ছিলে? বিক্রম, আমাকে বাঁচাও, তুমি না এলে আজ সর্বনাশ হয়ে যেত। শিল্পা যখন কান্নাকাটি করছিল এমন সময় রাজু বাড়ির ভেতর থেকে সেখানে আসে এবং বিক্রমকে দেখে অবাক হয়ে দাঁড়িয়ে পড়ে। একই সময় পার্বতী দেবীও মন্দির থেকে বাড়ি ফিরে আসে। কি হয়েছে বলো, তুমি কিছু বলছো না কেন? বিক্রম, ঠাকুরপো আমাকে জোর করার চেষ্টা করছিল। শিল্পার কথা শুনে বিক্রম এবং পার্বতী দেবী প্রচন্ড রেগে যায়। অপরদিকে রাজু খুব ভয় পেয়ে যায়। আজ পর্যন্ত আমাদের পরিবারের বৌমাদের কেউ খারাপ নজরে তাকানোর সাহসও পায়নি, আর তুই আমার বৌমায়ের সঙ্গে খারাপ ব্যবহার করার চেষ্টা করেছিস। বিক্রম, আজ একে মেরে মেরে শেষ করে ফেল। ছোট লোক কোথাকার, আজ তোকে আমি ছাড়বো না। তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই। বিক্রম এই বলে রাজুকে খুব মারধর করতে থাকে। আমাকে ক্ষমা করে দাও, আর কোনোদিন এরকম করব না। এবারের মতো আমাকে ক্ষমা করে দাও। তোর মতো জানোয়ারদের কোনো ক্ষমা নেই, আজ তোকে মেরে মেরে শেষ করে ফেলবো। বিক্রম রাজুকে মারতে থাকে এবং মারতে মারতে তাকে বাড়ির বাইরে নিয়ে যায়। বিক্রমের সঙ্গে সঙ্গে পার্বতী দেবী এবং শিল্পাও বাড়ির বাইরে আসে। বিক্রম যখন রাজুকে মারধর করছিল এমন সময় নীলিমা সেখানে চলে আসে। আরে কি হয়েছে? বিক্রম এভাবে রাজুকে মারধর করছে কেন? দিদি, তুমি বিক্রমকে আটকাও। আজ বিক্রমকে কেউ আটকাতে পারবে না নীলিমা। তোমার এই জানোয়ার ছেলে আমার বৌমায়ের দিকে খারাপ দৃষ্টি দিয়েছে। এরকম ছেলের বেঁচে থাকার কোনো অধিকার নেই। কি? রাজুর এত সাহস? বিক্রম, তুমি দাঁড়াও। রাজু যা ভুল করেছে তার জন্য আমি তাকে শাস্তি দেব। এই বাড়ির সকলকে আমি এত ভালোবাসি,
আর সেই বাড়ির লোকেদের সঙ্গে রাজু এত খারাপ ব্যবহার করলো। নীলিমা এই বলে রাজুর কাছে যায় এবং তাকে জোরে একটি থাপ্পড় মারে। তুই জানিস না এই পরিবারকে আমি কত ভালোবাসি, তুই এদের সঙ্গে এত খারাপ ব্যবহার করলি। আজ তোর জন্য আমার মান সম্মান সব শেষ হয়ে গেল রাজু। আজ থেকে আমি তোর জন্য মরে গেছি। তুমি এরকম করে বলো না মা, আমার ভুল হয়ে গেছে, এবারের মতো আমাকে ক্ষমা করে দাও। আমি ক্ষমা করার কেউ নাই, ক্ষমা চাইলে আমাদের বৌমায়ের কাছে চা। নীলিমা, নিজের ছেলেকে নিয়ে এখান থেকে চলে যাও। আমরা আর কোনো রকমেরই নাটক দেখতে চাই না। তুমি আর তোমার ছেলে আর কোনোদিনও এই বাড়িতে আসবে না। এরপর পার্বতী দেবী নিজের ছেলে বৌমায়ের সঙ্গে বাড়ির ভেতরে চলে যায়। অপরদিকে নীলিমা রাজুকে সঙ্গে নিয়ে নিজের বাড়ি ফিরে আসে। বাবা রাজু, আমাকে ক্ষমা করে দে, আজ আমি তোর গায়ে হাত তুললাম। আমি তোকে চড় না মারলে তারা হয়তো তোকে মেরেই ফেলতো। তোকে বাঁচানোর জন্যই আমাকে এটা করতে হয়েছে। মা, আমি আর শান্ত হয়ে থাকতে পারবো না, খুব তাড়াতাড়ি তাদের ব্যবস্থা করতে হবে। তাদের পরিবারের কাউকে ছাড়বো না আমি। ঠিক আছে বাবা রাজু, তুই নিজের খেলা শুরু করে দে। নীলিমা তার ছেলে রাজুর সঙ্গে তাদের প্ল্যান করতে থাকে। অপরদিকে পার্বতী দেবীর বাড়িতে। মা, আমি এবং শিল্পা পাশের হিল স্টেশনে ঘুরতে যাচ্ছি, কাল বাড়ি ফিরবো। পাহাড়ি এলাকায় যখন যাচ্ছিস তাহলে কয়েকটা শীতের পোশাক নিয়ে নে, সেখানে অনেক ঠান্ডা লাগতে পারে। আরে মা, এখন গরমকাল, এই গরমের হাত থেকে বাঁচার জন্য হিল স্টেশনে যাচ্ছি। শীতের পোশাক নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই, সেখানে খুব কম ঠান্ডা থাকবে। তাছাড়া প্রয়োজন হলে হোটেলের হিটার চালিয়ে নেব। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাস বাবা। এরপর বিক্রম তার ওয়াইফকে নিয়ে বেরিয়ে পড়ে এবং কিছু সময়ের মধ্যেই তারা হিল স্টেশনে পৌঁছে যায়। বিক্রম আগে থাকতে হোটেল বুক করে রেখেছিল, তাই তারা হোটেল রুমের ভেতরে চলে আসে। আরে বিক্রম, এটা তো একটা বাড়ি, আমি তো ভেবেছিলাম আমরা কোনো হোটেলে যাব। তুমি একদম ঠিক বলেছো শিল্পা, এটা একটা কটেজ। হোটেলে গেলে অনেক মানুষের ভিড় থাকে, তাই একদিনের জন্য এই কটেজ বুক করেছি। এখানে আমাদের দুজন ছাড়া আর কেউ থাকবে না। আচ্ছা ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে নিচ্ছি, তারপর আমরা দুজনে ঘুরতে বেরোবো। ঠিক আছে, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, এমনিতেই তোমাদের মেয়েদের তৈরি হতে অনেক বেশি সময় লাগে। বিক্রম শিল্পার সঙ্গে কথা বলছিল, এমন সময় রাজু দুই গোন্ডা নিয়ে রুমের ভেতরে চলে আসে। সেদিন তুমি আমার গায়ে হাত তুলেছিলে, আজ সব জিনিসের বদলা নেওয়ার সময় এসে গেছে। রাজু এই বলে একটি ছুরি নিয়ে বিক্রমকে মারতে যায়, কিন্তু বিক্রম রাজুকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং শিল্পাকে সঙ্গে নিয়ে ছুটে বাইরে বেরিয়ে আসে। রাজু তার গুন্ডাদেরকে সঙ্গে নিয়ে বিক্রমদের পেছনে ছুটতে শুরু করে। শিল্পা, তুমি পাহাড়ের এই জায়গাতে লুকিয়ে থাকো, তারা তোমাকে দেখতে পাবে না। না বিক্রম, আমি তোমার সঙ্গেই থাকবো, আমি তোমাকে একা ছাড়বো না। এখন আমার সঙ্গে তর্ক করো না শিল্পা, চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকো। বিক্রম এই বলে শিল্পাকে পাহাড়ের আড়ালে দাঁড় করিয়ে দেয় এবং সেখান থেকে বেরিয়ে রাজু ও তার গুন্ডাদের সঙ্গে লড়াই করতে শুরু করে। আমি তোমাকে ছাড়বো না রাজু, সেই দিনেই তোমাকে মেরে ফেলা দরকার ছিল, কিন্তু এখনো দেরি হয়নি। আজ তোর শেষ দিন। কে কাকে মারবে এটা এখনই দেখা যাবে। কালু, তোরা বিক্রমকে ধর, সে যেন পালাতে না পারে। রাজুর দুই গুন্ডা বিক্রমকে ধরার জন্য যায়, কিন্তু বিক্রম ছুটে রাজুর কাছে আসে এবং তার হাত থেকে ছুরি নিয়ে তার পেটে আঘাত করে দেয়। এরপর রাজুর দুই গুন্ডা বিক্রমকে ধাক্কা মেরে পাহাড়ের ঝর্ণা থেকে নিচে ফেলে দেয়। রঘু, কালু, আমাকে তাড়াতাড়ি মায়ের কাছে নিয়ে চল, আমার খুব কষ্ট হচ্ছে। এরপর দুই গুন্ডা রাজুকে নিয়ে তার মায়ের কাছে যায়। অপরদিকে শিল্পা কান্নাকাটি করতে করতে তার শ্বশুর বাড়ি চলে আসে। রাজু, তোর কি হয়েছে? তোর পেটে এত রক্ত কেন? মা, আমি বিক্রমকে মেরে ফেলেছি, কিন্তু তাকে মারতে গিয়ে সে আমার পেটে ছুরি মেরে দিয়েছে। আমাকে বাঁচাও মা, আমাকে বাঁচাও। রাজু এসব কথা বলতে বলতেই মারা যায়। রাজুর মারা যাওয়ায় পার্বতী দেবীর প্রতি নীলিমার রাগ আরো বেশি বেড়ে যায়। অপরদিকে পার্বতী দেবীর বাড়িতে। আরে শিল্পা, তোমরা বাড়ি ফিরে এসেছো? এই কি, তুমি কান্নাকাটি করছো কেন? বিক্রম কোথায়? বিক্রম আর বেঁচে নেই মা, রাজু আর তার গুন্ডারা মিলে বিক্রমকে পাহাড় থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে।
হায় হায়, এ আমার কি সর্বনাশ হয়ে গেল। ওই রাজু আর নীলিমাকে আমি ছাড়বো না। পার্বতী এবং শিল্পা যখন কান্নাকাটি করছিল এমন সময় নীলিমা কয়েকজন গুন্ডা নিয়ে তাদের কাছে আসে। নীলিমাকে দেখার সঙ্গে সঙ্গে পার্বতী দেবী বলে, নীলিমা, তুই কি ভেবেছিস তোর এই অপরাধ লুকিয়ে থাকবে? আমি এখনই পুলিশের কাছে যাব। বেঁচে থাকবে তাহলে তো পুলিশের কাছে যাবে। আজ তোমাদের দুজনকে আমার হাতে মরতে হবে। কালু, রঘু, দুজনকে ধরে নে আর একটা ঘরের মধ্যে বন্ধ করে রাখ। রামু কাকা, তুমি এদের উপর লক্ষ্য রাখবে। আচ্ছা ঠিক আছে নীলিমা ম্যাডাম। তোমার ছেলের জন্য আমার রাজুকে মরতে হয়েছে। তার অন্তিম সংস্কার করার পরেই আমি তোমাদেরকে মেরে ফেলবো। তোমাদেরকে আমি ছাড়বো না। এদেরকে নিয়ে যাও আর বন্দি করে রাখো। নীলিমার কথা মতো দুই গুন্ডা পার্বতী দেবী এবং শিল্পাকে এক ঘরের মধ্যে আটকে রাখে। এরপর নীলিমা তার ছেলের অন্তিম সংস্কার করার জন্য চলে যায়। নীলিমার চলে যাওয়ার পর রামু কাকা পার্বতী দেবীর কাছে আসে। আমাকে ক্ষমা করবেন ম্যাডাম, এতদিন আমি তাদের সাহায্য করছিলাম, কিন্তু আমি জানতাম না তারা বিক্রম বাবুকে মেরে ফেলবে। তারা এত খারাপ, আমি জানলে কোনোদিন তাদের সাহায্য করতাম না। আমাকে ক্ষমা করে দিন। এখন এসবের আর কোনো মানে নেই কাকা। আমি নিজের ছেলে হারিয়ে ফেলেছি, আমার বৌমা নিজের স্বামী হারিয়েছে, আমাদের আর কিছুই নেই। ম্যাডাম, আমি আপনাদের মুক্ত করে দিচ্ছি। আপনারা তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যান। আমি মুম্বাই যাওয়ার দুটো ট্রেনের টিকিট কেটে দিয়েছি। সেখানে গিয়ে আপনি আমাদের ব্যবসায়িক বন্ধু সুরেশবাবুর সঙ্গে দেখা করে নিন। এরপর রামু কাকা পার্বতী দেবী এবং শিল্পাকে মুক্ত করে দেয়। মুক্তি পাওয়ার পর তারা দুজন স্টেশনে গিয়ে মুম্বাই যাওয়ার ট্রেনে উঠে পড়ে। 2 দিন পর পার্বতী এবং শিল্পা মুম্বাই পৌঁছায় এবং সুরেশবাবুর বাড়িতে ওঠে। আরে বৌদি, আপনি এখানে? সবকিছু ঠিক আছে তো? কিচ্ছু ঠিক নেই সুরেশ দা। ওই নীলিমা আর তার ছেলে বিক্রমকে মেরে ফেলেছে। তারা আমাদের সমস্ত সম্পত্তি দখল করে নিয়েছে। আমরা সেখানে থাকলে হয়তো আমাদেরকেও মরতে হতো। এসব হাওয়ারই ছিল বৌদি। তুমি সেই নীলিমার উপর অনেক বেশি বিশ্বাস করে ফেলেছিলে। আমি আর কি করতাম দাদা, ভেবেছিলাম বিক্রম বড় হয়ে সব দায়িত্ব সামলে নেবে, কিন্তু বিক্রমের দায়িত্ব নেওয়ার আগেই সবকিছু শেষ হয়ে গেল। তুমি একদম চিন্তা করো না বৌদি, ওই নীলিমাকে আমি ছাড়বো না। তাকে তার পাপের শাস্তি পেতেই হবে। না দাদা, তোমাকে এসব করতে হবে না। আমি আর কিছু হারাতে চাই না। আমি নিজের বৌমাকে নিয়ে শান্তিতে থাকতে চাই। ঠিক আছে বৌদি, তুমি যখন এটাই চাও তাহলে আমি তোমাদের থাকার ব্যবস্থা করে দিচ্ছি। এখন থেকে তোমার এই দাদা সব সময় তোমার পাশে থাকবে। কোনো জিনিসের প্রয়োজন হলে আমাকে বলবে। এরপর সুরেশবাবু পার্বতী এবং তার বৌমায়ের জন্য একটি ঘরের ব্যবস্থা করে দেয়। পার্বতী এবং শিল্পা নতুন বাড়িতে থাকতে শুরু করে। এভাবেই দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে যায়। আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি শিল্পা, কিন্তু এভাবেই বেঁচে থাকতে হয়। কিন্তু কেন বেঁচে থাকতে হয় মা? তুমি ঠিকঠাক থাকলে তোমাকে দেখে দেখে আমিও সুস্থ থাকবো শিল্পা। আমি কি করব কিছুই বুঝে উঠতে পারছি না মা। বিক্রমের কথা সবসময় মনে পড়ছে। তাকে আমি ভুলতেই পারছি না। তাকে আমি কোনোদিনও ভুলতে পারবো না মা। নিজেকে একটু শক্ত করো। আমার বিশ্বাস সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু ঠিক হয়ে যাবে। চলো আমরা একটু মন্দির থেকে ঘুরে আসি। এরপর পার্বতী দেবী এবং শিল্পা মন্দিরে চলে যায়। কিছু সময় পর তারা যখন মন্দির থেকে ফিরছিল এমন সময় একটি বাইক এসে শিল্পাকে ধাক্কা মেরে দেয়। আরে সরি ম্যাডাম, তোমার লাগেনি তো? দেখে গাড়ি চালাতে পারো না? তোমার মতো ছেলেদের জন্য মানুষ বাইরে বের হতেই পারে না। তোমার বাবা মা তোমাকে কিছু শেখায়নি নাকি? শিল্পা এই বলে ছেলেটির উপর খুব রাগারাগি করতে থাকে এবং তাকে জোরে একটি চড়ও মেরে দেয়। ছেলেটি শিল্পাকে কিছু বলে না, শুধুমাত্র তার দিকে তাকিয়েই থাকে। এরই মধ্যে সেখানে পুলিশ চলে আসে। এখানে কোনো রকম ঝামেলা করবে না ম্যাডাম, আপনারা এবার চলে যান। ছেলেটিকে আমরা দেখে নেব। এরপর শিল্পা এবং তার শাশুড়ি সেখান থেকে চলে যায় এবং পুলিশ ছেলেটিকে নিয়ে থানায় আসে। আরে কনস্টেবল, দেখো, আজ শহরের সবচেয়ে ধনী ব্যবসায়ী রাকেশ বাবুর ছেলেকে ধরে এনেছি। এর বাবার কাছ থেকে ভালো টাকা আদায় করা যাবে। তাকে ফোন করে বলে দাও তার ছেলেকে যেন ছাড়িয়ে নিয়ে যায়।
এরপর কনস্টেবল রাকেশ বাবুকে ফোন করে এবং কিছু সময় পর রাকেশ বাবু সেখানে এসে নিজের ছেলের জামিন করিয়ে তাকে বাড়ি নিয়ে যায়। রবি, তোমার জন্য আমার মান সম্মান শেষ হয়ে যাচ্ছে। আজ একটা সাধারণ পুলিশের কাছে আমাকে কথা শুনতে হয়েছে। তুমি কবে নিজেকে শোধরাবে? তুমি ভুলে যাচ্ছ তুমি বিজনেসম্যান রাকেশের ছেলে। আমি এত বড় বিজনেসম্যানের ছেলে হয়ে বাঁচতে চাই না। আমি চাই সবাই আমাকে রবি বলে চিনুক। তোমার ছেলে হয়ে আমি শুধুমাত্র তোমার কাছে অপমানিত হয়েছি বাবা। রাকেশ বাবু তার ছেলের কথা শুনে প্রচন্ড রেগে যায় এবং তাকে একটি চড় মেরে দেয়। মুখ সামলে কথা বল রবি। তোর বাবা এত ধনী না হলে হয়তো তোকে ভিখারির মতো রাস্তায় পড়ে থাকতে হতো। না চাইতেই সবকিছু পেয়ে যাচ্ছিস, তাই তোর এত নাটক। একটা কথা ভালো করে শুনে নাও বাবা, তোমার ছেলে হওয়ার থেকে রাস্তায় থাকা বেশি ভালো। আমি চললাম। এই বলে রবি তার বাইক নিয়ে বেরিয়ে পড়ে। রবি রাস্তা দিয়ে যাচ্ছিল এমন সময় এক ট্যাক্সির ভেতরে শিল্পাকে দেখতে পায়। এরপর রবি ট্যাক্সির পেছনে পেছনে যেতে শুরু করে। কিছু সময় পর শিল্পার বাড়ি চলে আসে এবং সে বাড়ির ভেতরে চলে যায়। অপরদিকে বাড়ির ভেতরে পার্বতী দেবী এবং সুরেশ বাবু নিজেদের মধ্যে কিছু কথা বলছিল। চিন্তা করার কিছু নেই বৌদি, যত সম্পত্তি ছিল সব শিল্পার নামে হয়ে গেছে। নীলিমা যত চেষ্টা করে নিক, সে কিছুই পাবে না। কিন্তু দাদা, সে যদি জানতে পেরে যায় যে আমরা এখানে আছি তাহলে কি হবে? আরে আমাদের বৌমা চা নিয়ে চলে এসেছে। শিল্পা, তোমার সুরেশ আঙ্কেল এসেছে, আমাদের জায়গা জমির ব্যাপারে কিছু কথা বলছে। আচ্ছা ঠিক আছে, আপনারা কথা বলুন, আমি নিজের রুমে যাচ্ছি, আমার শরীরটা ভালো নেই। এরপর শিল্পা নিজের রুমের ভেতরে চলে যায়। শিল্পা জানালা থেকে দেখে রবি বাইক নিয়ে তাদের বাড়ির বাইরে দাঁড়িয়ে রয়েছে। শিল্পা রবিকে দেখার পর জানালার পাশ থেকে সরে যায় এবং বিছানায় গিয়ে বসে পড়ে। আরে ভাই, তোর কি হয়েছে? কিছু বলছিস না কেন? আমাদের না বললে কিভাবে বুঝবো? আমি কিছুই বুঝতে পারছি না কি হয়েছে। ভেবেছিলাম তোদের সঙ্গে সময় কাটালে সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু এখন আবার একা থাকতে ইচ্ছা করছে। তুই তো এরকম ছিলি না ভাই, তুই সব সময় হাসাহাসি করতি। তোর কি হয়ে গেল? আমি আর আগের মতো নেই পিন্টু। আগের রবি মারা গেছে, আমি অন্য কেউ হয়ে গেছি। সব সময় সেই মেয়েটিকে দেখতে পাচ্ছি, সব সময় তার কথা মনে পড়ছে। আমি ভালোবেসে ফেলেছি পিন্টু, তাকে ছাড়া আর থাকতে পারবো না। নিজেকে সামলানোর চেষ্টা কর রবি। তোর যখন ভালোবাসা হয়ে গেছে, তাহলে এবার সবকিছু ঠিক করার দায়িত্ব আমাদের। আমরা তোকে তোর ভালোবাসা পাইয়ে দেব। কাল হোলি, আমরা কালকেই তাদের বাড়ি যাব। এরপর রবি তার বন্ধুদের সঙ্গে সেই রাতটা কাটিয়ে দেয়। পরের দিন সকালে রবি এবং তার বন্ধুরা হাতে রং নিয়ে শিল্পাদের বাড়িতে আসে। রবি, তুই যা, গিয়ে আমাদের হবু বৌদিকে রং লাগিয়ে দে। এখন কেউ নেই, এটাই ভালো সুযোগ। এরপর রবি রং নিয়ে শিল্পার কাছে যায়। শিল্পা রবিকে দেখা মাত্রই অবাক হয়ে যায়। তুমি এখানে কি করতে এসেছো? তুমি কালকেও আমাকে ফলো করছিলে। সেদিনের জন্য আমাকে ক্ষমা করে দাও শিল্পা। আমি কি করলে তুমি আমাকে ক্ষমা করবে? তুমি চাইলে আমি নিজের জীবনটাও দিতে পারি। না, তোমাকে জীবন দিতে হবে না, আমি তোমাকে ক্ষমা করলাম। শিল্পার কথা শোনার সঙ্গে সঙ্গে রবি শিল্পাকে রং মাখিয়ে দেয় এবং তার বন্ধুদেরকে সঙ্গে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর থেকে রবি আবার শিল্পাকে অনুসরণ করত। শিল্পা যেখানে যেত রবি তার পেছন পেছন সেখানে পৌঁছে যেত। এরকমই একদিন শিল্পা যখন মন্দিরের বাইরে দাঁড়িয়েছিল, এমন সময় রবি তার কাছে যায়। আমি তোমাকে অনেক ভালোবাসি শিল্পা, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমার পথ ছাড়ো রবি, আমি এই ব্যাপারে কোনো রকম কথা বলতেই চাই না। আজ আমি তোমাকে যেতে দেব না। আগে তোমাকে বলতেই হবে যে তুমি আমাকে ভালোবাসো। তোমার চোখে আমি নিজের জন্য ভালোবাসা দেখেছি শিল্পা। রবির কথা শোনার সঙ্গে সঙ্গে শিল্পা চিৎকার করে ওঠে এবং সেখানে কয়েকজন লোক এসে দাঁড়ায়। কি চাও তুমি? আমার পেছনে পড়ে আছো কেন? তুমি আমার ব্যাপারে কিছুই জানো না, সেসব শোনার সাহসও তোমার নেই। আমি একজন বিধবা মহিলা। শিল্পা এই বলে কান্নাকাটি করতে করতে সেখান থেকে চলে যায়। শিল্পা কান্নাকাটি করতে করতে বাড়ি পৌঁছালে পার্বতী দেবী তাকে দেখে বলে, আরে কি হয়েছে শিল্পা, তুমি এভাবে কাঁদছো কেন? আমি আর বেঁচে থাকতে চাই না মা, আমি মরে যেতে চাই, তুমি আমাকে মেরে ফেলো। এরকম করে বলো না শিল্পা, নিজেকে একটু সামলানোর চেষ্টা করো।
পার্বতী দেবী নিজের বৌমাকে বোঝাতে থাকে। অপরদিকে বিজনেসম্যান রাকেশ যখন একটি মিটিংয়ে ব্যস্ত ছিল, এমন সময় রবি তার কাছে যায়। রবি, তুমি দেখতে পাচ্ছ না আমি মিটিংয়ে ব্যস্ত আছি? হঠাৎ করে এখানে চলে আসার মানেটা কি? বাবা, আমি বিয়ে করতে চাই। তোমার মনে হয় জানা নেই বিয়ে করার জন্য একটা মেয়ের প্রয়োজন। মেয়ে কোথায় পাবে? আমি মেয়ে দেখে রেখেছি, মেয়েটা খুব ভালো, কিন্তু মেয়েটার ভাগ্য অনেক খারাপ বাবা। অনেক অল্প বয়সে মেয়েটা বিধবা হয়ে গেছে। তোমার মাথা ঠিক আছে তো? তুমি এরকম কিছু করলে খবরের কাগজের প্রথম পাতাতেই লেখা থাকবে বিজনেসম্যান রাকেশের বৌমা একজন বিধবা মেয়ে। তোমার জন্য আমার নাম খারাপ হয়ে যাবে। হ্যাঁ, আমি জানি এসব হবে, কিন্তু এর পরেও আমি তাকে বিয়ে করব, কারণ আমি তাকে অনেক ভালোবাসি। আচ্ছা, তার মানে এটা সেই মেয়ে যার জন্য তোমাকে থানায় যেতে হয়েছিল। তুমি ঠিক বলেছো বাবা। একটু ঠান্ডা মাথায় চিন্তা কর রবি। এরকম একটা বেকার মেয়ের সঙ্গে বিয়ে করে নিজের পরিবারের মান সম্মান শেষ করিস না। নিজের হবু বৌমায়ের ব্যাপারে এত উল্টোপাল্টা কথা বলো না বাবা, এসব আমি সহ্য করব না। তুই যা ইচ্ছা করে নে, আমি কোনোদিন ওই মেয়েটার সঙ্গে তোর বিয়ে হতে দেব না। এটাই যদি তোমার কথা হয়ে থাকে তাহলে আমার কথাও শুনে নাও। বিয়ে করলে আমি সেই মেয়েটাকেই করব, আমাকে কেউ আটকাতে পারবে না। সেখান থেকে চলে যাওয়ার পর রাকেশ বাবু নিজের কয়েকজন গুন্ডাকে শিল্পাদের বাড়িতে পাঠায়। গুন্ডা সেখানে গিয়ে বাড়ি ভাঙচুর করে দেয় এবং জিনিসপত্র বাড়ির বাইরে ফেলতে শুরু করে। আশেপাশের মানুষেরা সবকিছু দেখছিল, কিন্তু গুন্ডাদের ভয়ে কেউ কিছুই বলেনি। তোমরা কেন এরকম করছো? আমরা তোমাদের কি ক্ষতি করেছি? এভাবে ভাঙচুর করো না। গুন্ডারা পার্বতী দেবীর কোনো কথাই শোনে না এবং সবকিছু ভাঙতে থাকে। এরই মধ্যে রবি তার বন্ধুদের সঙ্গে সেখানে চলে আসে এবং গুন্ডাদের সঙ্গে মারামারি করে তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর রবি সেখান থেকে তার বাবার কাছে যায়। রাকেশ বাবু তখন একটি পার্টিতে ব্যস্ত ছিলেন, সকলে খুব আনন্দ করছিল। এমন সময় রবি চিৎকার করে সবকিছু থামিয়ে দেয়। লেডিজ এন্ড জেন্টলম্যান, সবাই আমার কথা শুনুন। ইনি হলেন বিজনেসম্যান রাকেশ, শহরের সবচেয়ে ধনী মানুষ। অনেক বিজনেসম্যানদের সাহায্য করেছেন, যেখানে লাভ থাকে সেখানে লাখ লাখ টাকা চাঁদা দেন। আজ এই লোকটা এক মহৎ কাজ করে এসেছে। আজ বিজনেসম্যান রাকেশের গুন্ডারা এক অসহায় মহিলা এবং তার বিধবা বৌমায়ের উপর অত্যাচার করেছে। আপনারা জানেন এটা কেন করেছে? কারণ এনার ছেলে মানে আমি সেই বিধবা মেয়েকে বিয়ে করতে চাই। মুখ সামলে কথা বল রবি, এসব কি বলছিস তুই? আমি যা বলছি একদম ঠিক বলছি বাবা। আজ থেকে আমি তোমার ছেলে নয় এবং তুমি আমার বাবা নয়। আমি সারা জীবনের জন্য তোমার নাম এবং সম্পত্তি বর্জন করলাম। আজকের পর থেকে যদি কেউ সেই মেয়েটার দিকে তাকায় তাহলে আমি তাকে শেষ করে ফেলবো। আমার কথাটা যেন মনে থাকে। রবি এই বলে সেখান থেকে চলে যায়। রবির কথা শুনে পার্টির সকল লোকজন এবং রাকেশ বাবু অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। অপরদিকে রবি পার্বতী দেবীর বাড়িতে পৌঁছায়। বাবা, তুমি এখানে? আজ তুমি না থাকলে হয়তো সেই গুন্ডারা সবকিছু শেষ করেই ফেলতো। তুমি আমাদের অনেক সাহায্য করেছো। মা, আপনি জানেন তারা আমার বাবার পাঠানো গুন্ডা ছিল। আমি শিল্পাকে অনেক ভালোবাসি, তাকে বিয়ে করতে চাই। তাই বাবা তোমাদেরকে এখান থেকে তাড়িয়ে দেওয়ার জন্য গুন্ডা পাঠিয়েছিল। এসব তুমি কি বলছো? আমি একদম ঠিক বলছি মা। আমি আমার বাবা এবং তার সম্পত্তি সবকিছু ছেড়ে দিয়েছি। আমি সবকিছু ছেড়ে চলে এসেছি মা। আমি তোমার কাছে ভিক্ষা চাইছি, শিল্পাকে আমাকে দিয়ে দাও। আমি তাকে অনেক ভালোবাসি। কিন্তু রবি, তুমি তো জানো শিল্পা বিধবা। আমি সব জানি মা, কিন্তু এতে তার কি দোষ? সে কি নিজের থেকে নিজেকে বিধবা করেছে? এত কিছু জানার পরেও তুমি তাকে বিয়ে করতে চাও? হ্যাঁ, আমি তাকে বিয়ে করতে চাই মা। তুমি শিল্পাকে আমাকে দিয়ে দাও। আমি পৃথিবীর সব সুখ তার কাছে এনে দিতে চাই। আমি তাকে হাসি খুশি অবস্থায় দেখতে চাই মা। তাকে ছাড়া আমি থাকতে পারবো না। আচ্ছা ঠিক আছে রবি, আমি শিল্পার সঙ্গে কথা বলবো। আমিও নিজের বৌমাকে সুখে দেখতে চাই। যাও, তুমি পাশের রুমে গিয়ে একটু রেস্ট করো। এরপর সেদিন রাতের বেলা শিল্পা যখন দুঃখী হয়ে তার বিছানায় বসেছিল, এমন সময় পার্বতী দেবী তার কাছে আসে। বৌমা, আমার বয়স হয়ে গেছে, কতদিন বাঁচবো ঠিকভাবে বলতে পারবো না, কিন্তু তোমার সামনেই সারাটা জীবন পড়ে রয়েছে। এইসব তুমি কি বলছো মা? আমি একদম ঠিকই বলছি শিল্পা।
এই সমাজ একদম ভালো নয়। অসহায় মহিলা দেখলে তাকে সবাই বিরক্ত করতে থাকে। রবি অনেক ভালো ছেলে বৌমা, তোমাকে সে বিয়ে করতে চায়। তার মধ্যে আমি নিজের ছেলেকে দেখতে পাচ্ছি, সে তোমাকে অনেক ভালোবাসে। না মা, এটা কখনোই হতে পারে না। বিক্রমকে ছাড়া আমি অন্য কারোর কথা ভাবতেও পারি না। আমি তোমার হাত জোর করছি মা, তুমি অন্য কারোর সঙ্গে আমাকে বিয়ে করতে বলো না। জেদ করো না শিল্পা, যখনই তোমাকে কেউ বিধবা বলে তখন আমার অনেক কষ্ট হয়। বারবার আমার ছেলের মারা যাওয়ার কথা মনে পড়ে। আমি শুধুমাত্র তোমার জন্য এত কষ্ট নিয়ে বেঁচে রয়েছি। আমি সারা জীবন তোমার সঙ্গে থাকতে পারবো না শিল্পা। আজ এই ছেলেটা দেবদূতের মতো এখানে এসেছে। রবি নিজের সবকিছু ছেড়ে চলে এসেছে শুধুমাত্র তোমার জন্যই। তুমি বোঝার চেষ্টা করছো না কেন মা? আমি এই বিয়ে করতে পারবো না। ওই ছেলেটা তোমার জীবনে হাসি ফিরিয়ে আনার জন্যই সারা পৃথিবীর সঙ্গে লড়াই করে নিচ্ছে, আর তুমি তাকে বিয়ে করতে চাইছো না। তোমাকে এই বিয়ে করতেই হবে শিল্পা, আমার জন্য তোমাকে বিয়ে করতেই হবে। এইসব তুমি কি বলছো মা? তুমি যদি এই বিয়ে না করো তাহলে আমার মরা মুখ দেখবে। পার্বতী দেবীর এই কথা শোনার সঙ্গে সঙ্গে শিল্পা ছুটে ছুটে রবির রুমে আসে। পার্বতী দেবীও তার পেছন পেছন সেখানে আসে। রবি শিল্পাকে তার সামনে দেখে অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। রবি, এটা আমার বৌমা নয়, এটা আমার মেয়ে। আমি নিজের মেয়ে তোমাকে দিলাম। শিল্পার কপালে সিঁদুর পরিয়ে দাও। আমি চাই না সমাজের লোকেরা তাকে বিধবা বলে বারবার অপমান করুক। শিল্পার কপালে সিঁদুর দিয়ে দাও রবি। কিন্তু মা, শিল্পা চুপ করে দাঁড়িয়ে আছে কেন? সে কি সত্যি আমাকে বিয়ে করতে চায়? আমার এটা কেন মনে হচ্ছে যে শিল্পা রাজি নেই। আজ না হয় কাল শিল্পা এই বিয়ে মেনেই নেবে রবি। আমি আর নিজের বৌমাকে বিধবা অবস্থায় দেখতে পারবো না রবি, আর এই অসহায় মেয়েটিকে এত কষ্ট তো দেখতে পারবো না। পার্বতী দেবীর কথা শুনে রবি সিঁদুর নিয়ে শিল্পার কাছে যায় এবং তার কপালে সিঁদুর দিয়ে তাকে নিজের বউ বানিয়ে নেয়। এরপর পার্বতী দেবী রবি এবং শিল্পার জন্য বাসর ঘর সাজিয়ে দেয়। রাতে শিল্পা যখন বাসর ঘরে বসেছিল এমন সময় রবি ঘরের ভেতরে আসে। তুমি আমার প্রথম এবং শেষ ভালোবাসা শিল্পা। তোমার আগে আমি কোনোদিন কোনো মেয়েকে ভালোবাসিনি। আজকের পরেও কোনো মেয়ে আমার জীবনে আসতে পারবে না শিল্পা। আমি নিজের সারা জীবন তোমার নামে করে দিলাম শিল্পা। আমার মনে শুধুমাত্র তুমি আছো। রবি শিল্পাকে এই সমস্ত কথা বলতে থাকে, কিন্তু শিল্পা তার কোনো কথারই কোনো উত্তর দেয় না এবং চুপ করেই বসে থাকে। আমি জানি শিল্পা, তোমার মনে এখন পর্যন্ত অন্য কেউ আছে। আমি তোমাকে কথা দিচ্ছি, যতদিন পর্যন্ত আমি তোমার মনে নিজের জায়গা তৈরি করতে পারছি না ততদিন পর্যন্ত আমি তোমাকে স্পর্শ করব না। রবি এই বলে বেডরুম থেকে বেরিয়ে পড়ে এবং হলরুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। আমি রবিকে যতটা খারাপ ছেলে ভাবছিলাম সে ততটা খারাপ নয়। জানি না এবার আমার ভাগ্যে কি লেখা রয়েছে। শিল্পা এই সমস্ত কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে রবি তার বন্ধুদের কাছে যায়। রবির বিয়ে হয়ে যাওয়ার খবর পেয়ে তারা অনেক খুশি ছিল। আরে ভাই রবি, তোকে দেখে অনেক হ্যাপি মনে হচ্ছে। ফাইনালি তোর পছন্দের মেয়ের সঙ্গে তোর বিয়ে হয়ে গেল। কেমন লাগছে বল? অনেক ভালো লাগছে, কিন্তু তোরা জানিস বউ পাওয়ার সঙ্গে সঙ্গে আমি একটা ভালো মাও পেয়েছি। মা কেমন হয় এতদিন পর্যন্ত জানতাম না। ছোটবেলা থেকে অহংকারী বাবার কাছে মানুষ হয়েছি। ভাই, এবার তোর পরিবার হয়ে গেছে, এরপর কি করবি ভেবেছিস? কি আর করব, নিজের পরিবারের জন্য এবার আমাকে টাকা রোজগার করতে হবে। ভাবছি কোনো কাজ করা শুরু করব। কিন্তু রবি, তুই তো কোনো কাজ করতে পারিস না, তাহলে কোন কাজ করবি? আরে হ্যাঁ, আমিও এটার জন্যই চিন্তায় আছি। ছোটবেলা থেকে বাবার টাকায় ফুর্তি করেছি, কোনো কাজ শিখিনি। তাই এবার তোরাই বল আমি কোন কাজ করব। শোন ভাই, তাপসের বাবার গাড়ির গ্যারেজ আছে, অনেকদিন থেকে গ্যারেজ বন্ধ হয়ে পড়ে আছে। তুই যদি বলিস আমরা বন্ধুরা মিলে সেই গ্যারেজ চালু করব। তোর সঙ্গে আমরাও ঘুরে ঘুরে অনেক সময় কাটিয়েছি, এবার কাজ করতে হবে। একদম ঠিক বলেছিস পিন্টু, এতদিন পর্যন্ত আমরা গাড়ি ভাঙতাম, এবার গাড়ি সারানোর কাজ করব। এরপর রবি তার বন্ধুদেরকে সঙ্গে নিয়ে একটি বন্ধ হয়ে যাওয়া গ্যারেজ ভাড়া নিয়ে সেখানে কাজ করতে শুরু করে দেয়। রবি সারাদিন গ্যারেজে কাজ করার পর কয়েকটা ব্যাগ হাতে নিয়ে বাড়ি ফিরে আসে। মা, তুমি কোথায় গেলে? আরে তাড়াতাড়ি এখানে এসো। কি হয়েছে রবি? আজ তোমাকে এত হাসি খুশি মনে হচ্ছে কেন? নিশ্চয়ই কোনো ভালো খবর রয়েছে।
এই দেখো মা, আমি তোমার জন্য শাড়ি নিয়ে এসেছি। আমি শাড়ি পছন্দ করতে পারি না, তাই যেমন শাড়ি দেখতে পেয়েছি তোমার জন্য নিয়ে চলে এলাম। আর এই নাও, এটা আমার প্রথম রোজগারের টাকা। রবি এই বলে পার্বতী দেবীর হাতে কিছু টাকা তুলে দেয়। রবির হাত থেকে টাকা নিয়ে পার্বতী দেবী অনেক খুশি হয়। তুমি নিজের প্রথম ইনকাম করার টাকা আমাকে দিয়ে দিচ্ছ? তুমি আমার মা, তাই আমার সব টাকা তোমার। আজ আমি নিজের ছেলেকে আবার ফিরে পেয়েছি। আমি প্রার্থনা করব তুমি যেন নিজের কাজে অনেক উন্নতি করো। মা, তুমি শুধু আমাকে আশীর্বাদ করতে থাকো। তোমার আশীর্বাদ থাকলে আমি সবকিছু করতে পারবো। পার্বতী দেবী এবং রবি যখন নিজেদের মধ্যে কথা বলছিল, এমন সময় শিল্পা দূরের একটি চেয়ারে বসে তাদেরকে দেখছিল। অপরদিকে সুরেশ বাবু যখন নিজের অফিসে বসেছিল, এমন সময় কলকাতা থেকে নীলিমা তার কাছে আসে। কেমন আছেন সুরেশ বাবু? সুরেশ হঠাৎ নীলিমাকে দেখার সঙ্গে সঙ্গেই অবাক হয়ে যায়, কিন্তু সে নিজেকে সামলে নিয়ে নীলিমাকে বসার জন্য বলে। আরে নীলিমা বৌদি, আপনি এখানে? বসুন বসুন। এরপর নীলিমা তার সামনের চেয়ারে গিয়ে বসে পড়ে। একটু কাজের জন্যই এখানে এসেছিলাম, ভাবলাম আপনার সঙ্গে দেখা করে নি। আপনি আমাদের পরিবারের পুরানো ব্যবসায়ী বন্ধু বলে কথা, আপনাকে এত সহজে ভুলে গেলে চলবে না। এত সামান্য কথার জন্য ধন্যবাদ জানাতে হবে না। বলুন, আমি আপনার জন্য কি করতে পারি? সুরেশ বাবু, মনে হচ্ছে এবার আমাকে সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে হবে। কেন, কি হয়েছে? পার্বতী দেবী যে দলিলে অর্ধেক সম্পত্তি আমার ছেলের নামে করেছিল, হাইকোর্ট সেই দলিল অস্বীকার করে দিয়েছে। আমার ছেলে আর বেঁচে নেই। তাছাড়া পরিবারের সকলেই শেষ হয়ে গেছে, একমাত্র আমিই বেঁচে রয়েছি। জানি না হাইকোর্ট সম্পত্তিগুলো আমার নামে করছে না কেন। আসলে নীলিমা ম্যাডাম, আমাদের আদালত প্রমাণ ছাড়া কিছুই শোনে না। সত্যি কথা এটাই যে এখন পর্যন্ত পার্বতী দেবী, তার বৌমা এবং বিক্রমের ডেড বডি পাওয়া যায়নি। তাদের ডেড বডি যতদিন পর্যন্ত পাওয়া যাবে না, ততদিন পর্যন্ত আদালত তাদেরকে মৃত বলে মনে করবে না। তার মানে আপনি বলতে চাইছেন আমি 3 জনের ডেড বডি খুঁজে নিয়ে আদালতে যাব? আরে সুরেশ বাবু, এতদিন পর্যন্ত তাদের মৃতদেহ পশু পাখিতে খেয়ে ফেলেছে। হয়তো আপনি ঠিক বলছেন, কিন্তু আদালত প্রমাণ ছাড়া আপনার কোনো কথাই শুনবে না। আমি মানছি যে আমার কাছে কোনো প্রমাণ নেই যে তারা মারা গেছে, কিন্তু আদালতের কাছে কি প্রমাণ আছে যে তারা এখনো বেঁচে রয়েছে? আপনি ঠিক কথা বলছেন নীলিমা ম্যাডাম, আদালতের কাছে প্রমাণ আছে। এসব আপনি কি বলছেন সুরেশ বাবু? মরা মানুষ কিভাবে বেঁচে থাকার প্রমাণ দিতে পারে? এই নিন, আপনি একবার এই দলিলপত্র দেখে নিন। পার্বতী দেবী মারা যাওয়ার আগে একটা শেষ দলিল বানিয়েছিল, এটাই সেই দলিল। এই দলিল অনুযায়ী তাদের সমস্ত সম্পত্তি পার্বতী দেবীর বৌমা শিল্পা এবং তার সন্তান পাবে। এই দলিল আমি মানি না, আমি এখনই একে ছিঁড়ে ফেলবো। এটাকে ছিঁড়ে ফেললেও কোনো লাভ হবে না নীলিমা ম্যাডাম, এটা নকল দলিল। আসল কপি আদালতে জমা আছে। 6 মাসের মধ্যে আপনি যদি তাদের মৃত হওয়ার প্রমাণ আদালতে না দেখাতে পারেন, তাহলে সমস্ত সম্পত্তি সরকার দখল করে নেবে। সুরেশ বাবুর কথা শুনে নীলিমা প্রচন্ড রেগে যায়। আপনার সঙ্গে কথা বলে আমি কিছুটা বুঝতে পেরেছি সুরেশ বাবু, আপনি অর্ধেক কথা আমাকে বলেই ফেলেছেন। হ্যাঁ, অর্ধেক কথা বলে দিয়েছি, বাকি অর্ধেক কথা আপনি নিজে খোঁজ করে জেনে নিন। নীলিমা এই বলে সুরেশ বাবুর অফিস রুম থেকে বেরিয়ে পড়ে। এরপর নীলিমা একটি গুন্ডাদের দলের কাছে যায় এবং তাদেরকে বেশ কিছু টাকা দেয়। বলুন ম্যাডাম, আমাদেরকে কি করতে হবে? আমি তোমাদেরকে 2টো ছবি দিয়ে যাচ্ছি। 2 জন এই শহরেরই কোথাও লুকিয়ে রয়েছে, তোমরা যে কোনো ভাবে এদেরকে খুঁজে বার করবে। ঠিক আছে ম্যাডাম, আপনি একদম চিন্তা করবেন না। তাদের সন্ধান পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা আপনাকে জানিয়ে দেব। নীলিমা এই বলে গুন্ডাদেরকে টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর সেদিন রাতের বেলা পুরানো জামা কাপড় পরা এক ছেলে পথের উপর থেকে হাঁটছিল। তার গোঁফদাড়ি অনেক বড় বড় হয়ে গিয়েছিল, দেখে মনে হচ্ছিল তার ঘর বাড়ি কিছুই নেই। এত বড় শহরে মাকে কোথায় খুঁজবো? কোমা থেকে বেরোতে অনেক সময় লেগে গেল। ওই নীলিমা মা এবং শিল্পার কোনো ক্ষতি করে দেয়নি তো? নীলিমা অনেক খারাপ মহিলা, টাকার জন্য সে খুন পর্যন্ত করতে পারে। কিরে ছেলেটা, তোর কাছে যা যা আছে তাড়াতাড়ি বার কর, না হলে তোর জন্য ভালো হবে না। দাদা, তোমাদের কিছু ভুল হচ্ছে, আমার কাছে কিছু নেই, আমি নিজেই অসহায়। এত সহজে তোকে ছাড়বো না। তুই যখন অসহায়, তাহলে আমরা তোকে মেরে তোর কিডনি বিক্রি করব। চোর এই বলে ছেলেটিকে প্রচন্ড মারধর করতে শুরু করে। কয়েকটা চোর মিলে তাকে মারছিল। এমন সময় রবি গাড়ি নিয়ে সেখানে চলে আসে।
এবং গাড়ি থেকে বেরিয়ে চোরদেরকে মেরে মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়। আরে তোমার অনেক আঘাত লেগেছে, চলো তোমাকে নিয়ে হাসপাতালে যেতে হবে। আমাকে বাঁচাতে গিয়ে তোমাকেও আঘাত লেগেছে। সত্যি আজকালকার সময়ে এরকম মানুষ পাওয়া অনেক মুশকিল, যে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে অন্যের প্রাণ বাঁচায়। ছেলেটি এই সমস্ত কথা বলতে বলতে অজ্ঞান হয়ে যায়। এরপর রবি তাকে নিয়ে হসপিটালে ভর্তি করে দেয়। ডাক্তারবাবু, ভালোভাবে এই লোকটার খেয়াল রাখবেন, কয়েকজন চোর তাকে খুব মারধর করছিল। ভয়ের কোনো কারণ নেই রবি, শক পাওয়ার কারণে পেশেন্ট এখন অজ্ঞান আছে। কাল সকাল পর্যন্ত জ্ঞান ফিরে আসবে। ঠিক আছে, তাহলে আমি সকালবেলায় আসবো। আচ্ছা রবি, লোকটার সঙ্গে আপনার কি সম্পর্ক? আমার কোনো সম্পর্ক নেই ডাক্তারবাবু, মানুষের সাহায্য করতে হয় তাই করলাম। আচ্ছা ঠিক আছে, এবার আমি যাই, কোনো রকমের প্রবলেম হলে আমাকে খবর দেবেন। এরপর রবি বাড়ি ফিরে যায়। বাড়ি ফিরতে ফিরতে রাত 1টা বেজে যায়। রবি গিয়ে দেখে শিল্পা বাগানের একটি চেয়ারে বসে তার জন্য অপেক্ষা করছে। আরে শিল্পা, তুমি এখানে বসে কি করছো? তোমার আসতে এত দেরি হলো কেন রবি? তুমি জানো আমি অনেকক্ষণ থেকে তোমার জন্য অপেক্ষা করছিলাম। এবার বলো, এতক্ষণ তুমি কোথায় ছিলে? আসলে ব্যাপার কি হয়েছে, আমি বাড়ির দিকেই আসছিলাম, তারপর রাস্তায় দেখলাম কয়েকজন চোর এক লোককে খুব মারধর করছে। তারপর আমি গাড়ি থেকে নেমে চোরদের সঙ্গে লড়াই করলাম। তারপর লোকটিকে হাসপাতালে অ্যাডমিট করার পর বাড়ি ফিরে এসেছি। অন্য মানুষের সাহায্য করার জন্য নিজের জীবন বিপদে ফেলা কবে থেকে শুরু করলে রবি? অন্য মানুষের সাহায্য এটা ভেবে করি, হয়তো তাদের মধ্যে থেকে কেউ নিজের পরিচিত মানুষ থাকতে পারে। লোকটা হসপিটালে অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে। তাদের বাড়ির লোক এই ব্যাপারে কিছুই জানে না। বেচারা লোকটা অনেক অসহায়। লোকটা অজ্ঞান হয়ে গিয়েছিল, ডাক্তার বলেছে সকাল পর্যন্ত তার জ্ঞান ফিরে আসবে। আচ্ছা রবি, অনেক রাত হয়ে গেছে, চলো গিয়ে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে রবি সেই লোকটির সঙ্গে দেখা করতে হসপিটালে পৌঁছায়। আরে এই তো, আপনার জ্ঞান ফিরে এসেছে। আরে আপনার নাম রবি, তাই তো? আমার প্রাণ বাঁচানোর জন্য ধন্যবাদ। ডাক্তারবাবু আপনার ব্যাপারে বলছিল। আরে ঠিক আছে, ধন্যবাদ জানাতে হবে না। এবার বলুন, আপনার পরিবার কোথায় থাকে? আমি তাদেরকে খবর পাঠিয়ে দেব। আমার মা আছে, কিন্তু সে কোথায় এটা আমি জানি না। এই শহরে আমি নতুন। মনে হচ্ছে নতুন শহর আপনার স্যুট করেনি, তাই তো? আমার তো জীবনটাও স্যুট করেনি ভাই। আমি কিছু ভুল বলে থাকলে আমাকে ক্ষমা করে দিও। আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য জিজ্ঞাসা করিনি। আরে না না, আমি আপনার কথায় কষ্ট পাইনি। আপনি আমার জীবন বাঁচিয়েছেন, তাছাড়া মরে গেলেও আমার বিশেষ কোনো দুঃখ হবে না। জানি না আমি বেঁচে গেলাম কেন। নিশ্চয়ই আপনি কোনো বিশেষ কাজ করার জন্য জীবন পেয়েছেন, আমার তো এটাই মনে হয়। ঠিক আছে, সেটাও দেখা যাবে। বন্ধু, আমাকে তুমি বলে ডাকলে বেশি খুশি হব। ঠিক আছে ভাই, তুমি এবার বিশ্রাম করো। ডাক্তার বলেছে কাল পর্যন্ত তোমাকে রেস্ট করতে হবে। কাল আমি আবার এসে তোমার সঙ্গে দেখা করব। রবি এই বলে বাড়ি ফিরে যায়। বাড়ি যাওয়ার পথে রবি শিল্পার জন্য একটি ফুল নিয়ে যায়। ডার্লিং, এই নাও, আমি তোমার জন্য ফুল নিয়ে এসেছি। থ্যাংক ইউ। আজ আমার জন্য ফুল নিয়ে এসেছো কেন? ম্যাডাম, কাল তোমার জন্মদিন, তাই তোমার কাছে একটা পারমিশন নেওয়ার জন্য এই ফুল দেওয়া হচ্ছে। আসলে আমি তোমার জন্মদিন অনেক বড় করে সেলিব্রেট করতে চাই। আর আমি যদি পারমিশন না দিই তাহলে কি করবে? আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, তাই আমাকে বারণ করবে না। তুমি একদম ঠিক বলেছো রবি, আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমার যেটা ঠিক মনে হয় তুমি সেটাই করো। আচ্ছা শোনো না, আমার নতুন বন্ধুকেও পার্টিতে ডেকে নেব। বেচারা সব সময় দুঃখের কথা বলতে থাকে, মনে হয় জীবনে অনেক কষ্ট পেয়েছে। আচ্ছা ঠিক আছে, তোমার বন্ধুকেও ডেকে নেবে। আমিও তোমার সেই বন্ধুকে দেখতে চাই। আচ্ছা রবি, তোমাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো না, কি কথা? আজকাল মা অনেক দুঃখী থাকে, সব সময় কিছু না কিছু চিন্তা করতেই থাকে। তুমি একবার মায়ের সঙ্গে কথা বলে দেখো না। তুমি চিন্তা করো না শিল্পা, আমার বন্ধু এখানে এলে মায়ের মনটাও ভালো হয়ে যাবে। মা আরো একটা ছেলে পেয়ে যাবে। এরপর সেদিন রাতের বেলা খাওয়া দাওয়া করে সকলে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে রবি কিছু খাবার হাতে নিয়ে হসপিটালে পৌঁছায়। আরে এসো রবি, ডাক্তার বলে দিয়েছে এবার আমি যেতে পারি, আমি সুস্থ হয়ে গেছি। আরে এত তাড়া কিসের বন্ধু? আজ আমার বউয়ের জন্মদিন, তার জন্য সন্ধ্যাবেলায় একটা পার্টি রেখেছি। তোমাকে অবশ্যই সেই পার্টিতে যেতে হবে। আরে আমি কিভাবে যাব? তাছাড়া গোফদাড়ি এত বড় বড় হয়ে আছে, এই অবস্থায় কারোর বাড়ি যাওয়া ঠিক হবে না। তুমি আমাকে হাসালে বন্ধু, নাপিতের কাছে গিয়ে গোফদাড়ি কাটিয়ে নাও। আমি যেন তোমাকে সন্ধ্যাবেলার পার্টিতে দেখতে পাই, না হলে আমার খুব খারাপ লাগবে। এই নাও, আমার অ্যাড্রেসটা তোমাকে দিয়ে গেলাম।
রবি এই বলে হসপিটাল থেকে বাড়ি ফিরে আসে। এরপর লোকটি সেলুনে গিয়ে গোঁফদাড়ি কাটিয়ে নেয় এবং সন্ধ্যাবেলায় পার্টিতে আসার জন্য তৈরি হয়ে নেয়। সন্ধ্যাবেলায় রবি, শিল্পা এবং পার্বতী যখন পার্টিতে ব্যস্ত ছিল, এমন সময় সেই লোকটি পার্টিতে আসে। তাকে দেখার সঙ্গে সঙ্গে শিল্পা এবং পার্বতী দেবী অবাক হয়ে যায়। শিল্পা, এ হলো আমার বন্ধু বিক্রম। বিক্রম, তোমাকে বলেছিলাম তো যে আমার ওয়াইফ অনেক সুন্দর দেখতে, তাকে দেখলে তুমি অবাক হয়ে যাবে। এ হলো আমার ওয়াইফ শিল্পা। বিক্রম নিজের চোখের সামনে শিল্পা এবং নিজের মাকে দেখে অবাক হয়ে দাঁড়িয়েছিল। আরে কি হলো, তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? আজ তোমার কথা সত্যি হয়ে যাচ্ছে বন্ধু, সত্যি আমি অবাক হয়ে গেলাম। এরপর পার্বতী দেবী বিক্রমকে নিয়ে একটি ফাঁকা জায়গায় চলে যায়। কেমন আছিস বিক্রম? এতদিন কোথায় ছিলিস? আমরা ভেবেছিলাম তুই আর বেঁচে নেই। মা, এসব কি হয়ে গেল মা? আমার সব আপন পর হয়ে গেল। তোর থেকে আলাদা হওয়ার পর শিল্পা বিধবা হয়ে জীবন কাটাচ্ছিল। সবাই তাকে নানা রকম কুকথা বলছিল। তারপর রবি দেবতার মতো এসে তাকে বিয়ে করলো, আর আমাকে মায়ের সম্মানও দিয়েছে। শিল্পা তাকে বিয়ে করতে চাইছিল না, আমি তাকে জোর করাই সেই বিয়েতে রাজি হয়েছিল। মা, রাজু এবং তার গুন্ডারা আমাকে পাহাড় থেকে ফেলে দিয়েছিল। একটা গ্রামের কিছু লোক আমাকে জল থেকে উদ্ধার করে আমার চিকিৎসা করেছে। আমি অনেকদিন পর্যন্ত কোমাতে ছিলাম। জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে আমি তোমাদের খোঁজ করার জন্য কলকাতায় যাই। সেখানে গিয়ে জানতে পারলাম তোমরা নীলিমার ভয়ে কলকাতা ছেড়ে দিয়েছো এবং মুম্বাই শহরে কোথাও আছো। 4 দিন আগে আমি মুম্বাই এসে তোমাদের খোঁজ করতে শুরু করেছি মা। এখন তোমাদের খুঁজে পাওয়ার পর জানতে পারলাম সবকিছু চেঞ্জ হয়ে গেছে। আমি অনেক বড় ভুল করে ফেলেছি বিক্রম। আমি নিজের হাতে সবকিছু খারাপ করে দিয়েছি। নিজেকে সামলানোর চেষ্টা কর বিক্রম। হ্যাঁ মা, ঠিক আছে, চলো এবার পার্টিতে যাই। আমাদের কথা কেউ শুনে নিলে সমস্যা হয়ে যেতে পারে। বিক্রম এবং তার মা পার্টির দিকে চলে যায়। অপরদিকে দেওয়ালের আড়াল থেকে রবি তাদের সমস্ত কথা শুনে ফেলে। তাদের কথা শুনে রবি অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। কিছু সময় পর জন্মদিনের পার্টি শেষ হয়ে গেলে সকল অতিথি নিজ নিজ বাড়ি ফিরে যায়। রবি সকলকে ছাড়ার জন্য বাড়ির বাইরে পর্যন্ত চলে যায়। এরপর বিক্রম শিল্পার কাছে আসে। পার্বতী দেবীও সেখানেই দাঁড়িয়েছিল। কেমন আছো শিল্পা? আজ আমরা কত পর হয়ে গেছি, তাই না বিক্রম? হ্যাঁ শিল্পা, ভাগ্য আমাদেরকে অনেক দূরে করে দিয়েছে। এতে কার দোষ বিক্রম? প্রথম থেকে কেউ আমার কোনো কথাই শোনেনি। আমাকে সবাই যা বলেছে আমি সেটাই করেছি। আমার নিজের ইচ্ছার কোনো মর্যাদা দেওয়া হয়নি। তুমি আমার জীবনে অনেক খুশি নিয়ে এসেছিলে, কিন্তু কয়েকদিন পরে নিজের মৃত্যুর খবর দিয়ে চলে গেলে। আমি তোমার অপেক্ষাতেই বেঁচে ছিলাম, কিন্তু আমি একজন মহিলা, নিজের ভাগ্য নিজে নির্ধারণ করতে পারি না। আমার ভাগ্যটাও কত খারাপ, আমি মরেও মরতে পারলাম না। বিক্রম, তুমি যখন ফিরে এসেছো তাহলে এর বিচার করে দাও। আমি কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। যা হয়ে গেছে সেগুলো আমি চেঞ্জ করতে পারবো না শিল্পা। তুমি রবির সঙ্গে সুখে থেকো, আমি মাকে নিয়ে এখান থেকে চলে যাব। হ্যাঁ বাবা বিক্রম, এটাই ঠিক হবে। চল আমরা এখান থেকে চলে যাই। শিল্পা, আমি তোমাকে আশীর্বাদ করছি, তুমি যেন সারা জীবন সুখে থাকো। পার্বতী দেবীর কথা শুনে শিল্পা দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্নাকাটি করতে থাকে। এরপর পার্বতী দেবী এবং বিক্রম যখন সেখান থেকে চলে যাচ্ছিল, এমন সময় রবি তাদের সামনে এসে দাঁড়ায়। রবিকে দেখে তারা দুজনেই অবাক হয়ে যায়। আমি সবকিছু জানি বিক্রম, আমি তোমাকে এভাবে যেতে দেব না। আমাদের মতো সাধারণ মানুষ ভাগ্য পরিবর্তন করতে পারে না রবি। আমি শিল্পার অতীত ছিলাম, তুমি তার বর্তমান। তোমরা দুজন সুখে থেকো। আমরা যাই রবি, নিজেদের ভালো করে খেয়াল রেখো। পার্বতী দেবী এই বলে বিক্রমের সঙ্গে বাড়ির বাইরে বেরিয়ে পড়ে। সেখানে সুরেশবাবু গাড়ি নিয়ে তাদের অপেক্ষা করছিল। এরপর তারা গাড়িতে চেপে সেখান থেকে চলে যায়। তাদের চলে যাওয়ার কিছু সময় পর রবি এবং শিল্পা যখন হলরুমে বসেছিল, এমন সময় তাদের দরজার বেল বেজে ওঠে। আরে এই সময় আবার কে এলো? আমার মনে হচ্ছে বিক্রম এবং মা ফিরে এসেছে। দাঁড়াও, আমি গিয়ে দেখছি। আরে না না, তোমাকে যেতে হবে না, তুমি বসো, আমি দরজা খুলছি। রবি এই বলে দরজা খোলার জন্য যায়। দরজা খোলার সঙ্গে সঙ্গে কয়েকজন গুন্ডা বাড়ির ভেতরে ঢুকে পড়ে এবং রবিকে প্রচন্ড মারধর করতে শুরু করে। একজন গুন্ডা এসে রবির মাথায় লাঠির বাড়ি আঘাত করে দেয়
এবং রবি সেখানেই অজ্ঞান হয়ে যায়। এরপর তারা রবি এবং শিল্পাকে কিডন্যাপ করে নিয়ে চলে যায়। অপরদিকে সুরেশবাবুর বাড়িতে বিক্রম, পার্বতী দেবী এবং সুরেশবাবু যখন নিজেদের মধ্যে কথা বলছিল, এমন সময় এক গুন্ডা সেখানে আসে। নীলিমা ম্যাডাম তোমাদের জন্য একটা খবর পাঠিয়েছে। আমরা শিল্পাকে কিডন্যাপ করে রেখেছি। তোমরা তাড়াতাড়ি আমাদের সঙ্গে চলো, না হলে শিল্পাকে মেরে ফেলা হবে। গুন্ডার কথা শুনে সকলে প্রচন্ড ভয় পেয়ে যায় এবং তাদের কথা মতো গাড়ি করে এক গোডাউনে পৌঁছায়। সেখানে নীলিমা আগে থাকতে তাদের অপেক্ষা করছিল। আরে বাহ, তোমরা বেঁচে আছো, এটা দেখে খুব ভালো লাগলো। বিক্রম, সত্যি তোমার প্রশংসা করতে হয়। তুমি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছো বলে কথা। শিল্পা কোথায় আছে এটা বলো। এত তাড়া কিসের? একটু অপেক্ষা করো, সব জানতে পেরে যাবে। তোমাদের সম্পত্তির জন্য আমি সারা জীবন অপেক্ষা করেছি। তোমাদের জন্য আমার ছেলে মারা গেছে। এবার তাড়াতাড়ি সম্পত্তির সমস্ত পেপারে সই করে দাও। আগে বলো শিল্পা কোথায়, তারপর মা সই করবে। আচ্ছা ঠিক আছে, সই করতে হবে না। শিল্পা আর রবিকে আমরা মেরে ফেলবো। দাঁড়াও, আমি সই করছি, তাদেরকে কিচ্ছু করো না। পার্বতী দেবী এই বলে দলিলের পেপারে সই করে দেয়। এরপর নীলিমা একটি বন্দুক বার করে পার্বতী দেবীকে মারতে যাচ্ছিল। এমন সময় রবি তার সামনে চলে আসে এবং তার হাত থেকে বন্দুক ফেলে দেয়। রবি এবং বিক্রম মিলে নীলিমার সমস্ত গুন্ডাদেরকে মারধর করে সেখান থেকে তাড়িয়ে দেয়। নীলিমা, এবার তাড়াতাড়ি বল শিল্পা কোথায়, না হলে আমার দুই ছেলে তোকেও মেরে ফেলবে। আমার আর বেঁচে থাকার কোনো ইচ্ছে নেই পার্বতী। তোমরা কোনোদিনও শিল্পাকে পাবে না। এই গোডাউনের এক জায়গাতেই শিল্পা বাঁধা রয়েছে। তার গায়ে টাইম বোম লাগানো রয়েছে। খুব তাড়াতাড়ি ব্লাস্ট হয়ে শিল্পা মারা যাবে। নীলিমার কথায় রবি এবং বিক্রম গোডাউনের মধ্যে শিল্পাকে খুঁজতে শুরু করে। কিছু সময় পর্যন্ত খোঁজাখুঁজি করার পর বিক্রম গোডাউনের ছাদে শিল্পাকে দেখতে পেয়ে যায়। এরপর বিক্রম শিল্পার বাঁধন খুলে দেয় এবং সেখান থেকে টাইম বম আলাদা করে দেয়। না না, এটা হতে পারে না। আমি তোমাদেরকে জীবিত থাকতে দেব না, তোমাদেরকে মরতেই হবে। বিক্রম বোম ফেলে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু নীলিমা তার থেকে বোম কেড়ে নেওয়ার চেষ্টা করতে থাকে। মা, রবি, শিল্পা, তোমরা সবাই সুখে থেকো। এখন আমার কাছে একটাই উপায় পড়ে আছে। এই টাইম বোমা এখান থেকে না সরাতে পারলে সবাইকে মরতে হবে। আমি চলে যাচ্ছি, তোমরা সবাই ভালো থেকো। বিক্রম এই বলে টাইম বোম শুদ্ধ নীলিমাকে সঙ্গে নিয়ে ছাদ থেকে ঝাঁপ দিয়ে দেয়। নিচে পড়ার সঙ্গে সঙ্গে বোমা ফেটে দুজনেই মারা যায়। বিক্রম এভাবে নিজের বলিদান দিয়ে দেওয়ায় সকলে অনেক দুঃখী হয়। পরিবারের সকলে বিক্রমের অন্তিম সংস্কার সম্পন্ন করে। এরপর থেকে রবি, শিল্পা এবং পার্বতী দেবী একসঙ্গেই থাকতে শুরু করে। তারা বিক্রমের শেষ ইচ্ছা অনুসারে হাসি খুশিতে তাদের বাকি জীবন কাটায়। বন্ধুরা, আমাদের গল্পের সিরিজ এখানেই শেষ করা হলো। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর তোমরা যারা যারা এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।